HSP স্টুডিওর আজকের গল্প রক্ষাবন্ধন। আমাদের মতো কিছু বাচিক শিল্পীদের প্রতিবাদের একটি অংশ। এই গল্প পুনরায় সেই নৃশংস অত্যাচারকে মনে করিয়ে দেওয়ার গল্প। কোন ঘটনা, কিসের অত্যাচার বলতে হবে না নিশ্চয়ই, শুনতে থাকুন। এই ভাই, কোথায় গেলি? লাস্টবারের মতো ডাকছি, আসলে আয়, নয়তো আমি আর রাখি বাঁধবো না। ও মা, দেখছো তো কেমন করছে। আচ্ছা মা, রাখি কেন বাঁধে? পদ্দু, এটুকুও জানিস না? আমি আজ তোকেই ধাগা পেতে দিলাম, এবার তোর কিচ্ছু হবে না, সব বিপদ থেকে এটা তোকে বাঁচাবে। হুস, তুই আমাকে রক্ষা করবি? ও বাবা! দিদি ভাই, আবার এগুলো শুনছো তুমি? দেবী পেছন থেকে এসে রেকর্ডারটা অফ করে দেওয়ায় হুঁশ ফেরে দিল তোমার। কখন যে ছবির জল রঙের সাথে নিজের চোখের জলও মিশে একাকার হয়ে গেছে সে টেরই পায়নি। কি করি বল, বাস্তবে থেকে অতীতটাই অনেক সময় বেশি প্রিয় হয়। কিন্তু সময়ের চাকা যে সামনে এগোয় দিদি। যদি এই কাগজের পছন্দ না হওয়া লাইনগুলোর মতো জীবনের সমস্ত অন্ধকারগুলো মুছে দিতে পারতাম। দেখ, আবার কিসব বকতে শুরু করে দিলাম। আমি ঠিক আছি রে, তুই যা, আমাকে একটু একা ছেড়ে দে আজকের এই দিনটা। অ্যাসিস্ট্যান্ট দেবিকা ধীর পায়ে ফিরে যায়। সে জানে ম্যাডামকে আর কিছু বলে লাভ নেই। মাঝে মাঝেই তিনি এখানে চলে আসেন শহর থেকে দূরে, নিরালায় কয়দিনের জন্য একটু প্রাণ ভরে অক্সিজেন নিতে। আর তার সঙ্গী হয় একমাত্র অ্যাসিস্ট্যান্ট দেবিকা রায়। এক প্রকার জোর করেই দেবী আসে তার সাথে, কারণ সে জানে যে এই তিলোত্তমা যতই বাইরে থেকে একজন শক্ত ধাতুতে গড়া দুঃসাহসী নারী বলে গণ্য হোক, ভেতরে ভেতরে সে প্রতিনিয়ত নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। কিন্তু সে কিছুতেই এটা হতে দেবে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। সূর্যি মামা একটু একটু করে তার সব রং বিলিয়ে দিতে দিতে দূরে চলে যাচ্ছে। কিন্তু কেউ কি সেই খোঁজ রাখে? শুধু পাখির ঝাঁক হয়তো বাড়ি ফেরার পথে একবার আর চোখে শুধু দেখে চলে যায়। এদিকে তিলোত্তমার হাত চলতে থাকে দ্রুত গতিতে। তার ক্যানভাস যেন সূর্যের শেষ আলোর চকচকে হয়ে উঠেছে, যা রং তুলির কৃত্রিম রংকে পর্যন্ত ছাপিয়ে যায়। অন্ধকার নামার আগেই তাকে ছবিটা কমপ্লিট করে ফেলতে হবে। কোনো অন্ধকারের ছায়া সে লাগাতে দেবে না এই ক্যানভাসে। নীরু, মা, মা তুমি এসেছো? হ্যাঁ মা। কোথায় মা, কোথায় বলো তুমি? কোথায়? কেন তোমায় দেখতে পাচ্ছি না মা? বলো মা, চুপ করে দেখো না। বা, বেশ সুন্দর রেখেছিস তো। কোথায় মা তুমি? এই তো মা, আয় তো, একটু শান্ত হয়ে আমার কোলে শোতো দেখি। না মা, সে রাতের পর থেকে তো তোমার এই শান্ত লক্ষ্মী মেয়েটা শান্ত থাকতেই ভুলে গেছে। জানো, আজ পর্যন্ত দু চোখের পাতা আমি এক করতে পারিনি। অবশ্য নামেই দু চোখ, এক চোখ তো আমার সবসময় ঘুমন্ত, আর এক চোখে জ্বালিয়ে রেখেছে আগুন, আমার বেঁচে থাকার রসদ। দেখতে পাচ্ছ? বলো মা, পাচ্ছ? আমি হয়তো ওকে সুশিক্ষা দিতে পারিনি রে মা, না হলে এমন কেন হবে? হাই নীরু, জ্বরে তোর গা পুড়ে যাচ্ছে মা। সেদিনও যেন এমনই জ্বর ছিল আমার গায়ে।
সেদিন এমন বৃষ্টি হয়েছিল, সদ্য স্নাত গাছের পাতা চুইয়ে ঝল পড়ছিল। টিপ 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 টুপ। আমি গায়ে তোমার দেহা ওই স্কার্ফটা ভালো করে জড়িয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছি। পাঁচমাথার মোড় পেরিয়ে পুকুর ধারের রাস্তাটা দেখে সেদিন ভীষণ রকম অন্ধকার। শোনা যেত সেটা নাকি কিছু বাচাল ছেলের আড্ডা স্থল। তারা ইচ্ছে করেই লাইটগুলো একদম ভেঙে রাখে। মেয়ে তো তোমার বরাবরই সাহসী, তোয়াক্কা করে না কোনো অন্ধকারকে। তাই পা বাড়িয়েছিলাম সেই অন্ধকারে, শুধু একটু তাড়াতাড়ি ফিরে রেস্ট নেব বলে। যখনই সাহসী একটা পা বাড়িয়েছি গোলের মুখে, অমনি কিছু চ্যাংড়া ছেলের হাসাহাসির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর এক দু পা বাড়াতেই খুব খুব কাছে কিছু মানুষের উপস্থিতি, যেন নিঃশ্বাসের শব্দ আমার ঘাড়ে এসে ঠেকছিল। আমার হাত পা ঠান্ডা হতে শুরু করে। তড়িঘড়ি করে ফোনের ফ্ল্যাশ জ্বালাতেই একটা হাত ছো মেরে ফোনটা দূরে ফেলে দেয়। তারপর একটা হাত আমার স্কার্ফটা টান মারে। আচ্ছা মা, মেয়েদের তো পোশাকের দোষ দেওয়া হয়, সেদিন তো আমি খারাপ কিছু পরিনি, শাড়ি পরেছিলাম। তোমার সেই নীল পাড় সাদা শাড়িটা, সেটা কি খারাপ? খুব খারাপ লাগছিল আমাকে। তারপর তারপর আরো একটা হাত, আমার পেটিকোট, অন্য হাতটা আমার ব্লাউজ, আরেকটা হাত আরেকটা হিংস্র থাবা। আমার চিৎকার, আমার ছটফটানি কেউ শোনেনি, কেউ না। সমস্ত পাড়ার সমস্ত বাড়ির সমস্ত গড় চুপ ছিল সেদিন, যেন পাতালের কালো নিকষ অন্ধকারে তারা ডুব দিয়েছিল। দৌড়ে ফোনের ফ্ল্যাশ লাইটের ক্ষীণ আলোয় দেখেছিলাম আমার চিৎকার থামানোর জন্য প্রথম যে হাতটা এগিয়ে এসেছিল, তাতে একটা রাখি বাঁধা। আমার নিজের হাতে ভালোবাসা ও যত্ন দিয়ে তৈরি রাখি, যেটা আমি গত 2 দিন ধরে তৈরি করেছিলাম। হ্যাঁ, সেই রাখি, যেটা আমি নিজে হাতে সকালবেলায় বেঁধে দিয়েছিলাম আমার ছোট ভাইয়ার হাতে। আর আমার হাতেও যেটা বেঁধেছিল, সেটা আমার ব্যাগ থেকে বেরিয়ে রাস্তায় পড়েছিল। আমার সুরক্ষা রাস্তায় পড়েছিল। তোমার মনে আছে, ও সেদিন বলেছিল যে দিদি, তুই যদি কোনো বিপদে কখনো পড়িস, আমাকে একটু ফোন করবি, দেখিস আমি তোকে ঠিক রক্ষা করব। এটাই তার মানে ছিল মা? বলো, এটাই কি তার মানে ছিল? শুধু তো তা নয়, এমনকি যে হাতগুলো আমার শরীর ছুঁয়েছিল, তারাও হয়তো রাখি পড়েছিল তাদের দিদির কাছ থেকে, বোনের থেকে, কিন্তু সেই হাতের সেই রাখিগুলো আমার চোখে পড়েনি। শুধু চোখে পড়েছিল আমার ভাইয়া লেখা, আমার নিজের হাতে তৈরি রাখিটা। আর কোনো প্রতিবাদ করিনি সেদিন। নিঃশব্দে মুখ বুজে মেনে নিয়েছিলাম সব পাশবিক অত্যাচার। মাংসাশী পশুর মতো একের পর এক কামড়ে যেন তারা আমার শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে চেয়েছিল। 2 পায়ের দূরত্ব যত বেড়েছিল, তত উল্লাসে মেতে উঠেছিল তারা। আদিম রিপুর তাড়নায় আমার যোনি চিরে বেরিয়ে এসেছিল কালো রক্ত। তোমার সেই মেয়েটা, যার একবার কেটে গেলে 10 বার দেখাতো, তাকে কাঁদতে ভুলিয়ে দিয়েছিল সেই রাত।
মুখ বন্ধ করে দিয়েছিল আমার নিজের ভাই। মা, আমার ভাইয়া। তবে জানো তো, সে মুখ না চেপে ধরলে আমার চোখ খুলতো না, আমার এই নয়নমণিতে জ্বলে উঠতো না বন্যি শিখা। না, সেদিন ভাই বাড়ি ফিরে আমার খোঁজ করেছিল। সেদিন ও প্রথম অমন ভাবে ঘরে ঢোকে, মাতাল কিন্তু চুপচাপ। কিছু যেন হয়েছে, মনটা আমার খুব রেগে উঠেছিল। ঘৃণায় কষিয়ে চর মেরে ঘরে পাঠিয়ে দিই ওকে। তোর বাবা যাতে কিছু জানতে না পারে তাই বেশি কথা বাড়ায়নি। একদিকে তোর জন্য দুশ্চিন্তা, অন্যদিকে বাবুর এই কীর্তি। তোর বাবা আর আমি দুশ্চিন্তায় ছটফট করে বেড়াই। ভোর রাতে একটা ফোন আসে হাসপাতাল থেকে। আমাদের জানানো হয় আপনার মেয়ে আমাদের হাসপাতালে ভর্তি, তাকে রেস্কিউ করা হয়েছে, আপনারা শিগগিরই আসুন। আর আমি তখন বেডে শুয়ে শুনতে পাই ডাক্তার বাবুরা চিকিৎসা না করে বলছে নিশ্চয়ই রেপ কেস। চোখটা কি বাজে অবস্থা! ছি 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 ছি, কি লজ্জা! এত রাতে বাইরেই বা ছিল কেন? তারপর আর কিছু মনে নেই। একেবারে চোখ খুলে দেখি বাড়ির খাটে শুয়ে আছি। কিন্তু নীরু, তুই জ্ঞান ফিরেই ভাইয়াকে কেন দেখতে চেয়েছিলি? কারণ আমি জিততে চেয়েছিলাম মা। আমি হারতে শিখিনি, তুমি তো আমাকে হারতে শেখাওনি। দেখতে চেয়েছিলাম আমার ওই অবস্থা দেখে আমার ছোট ভাইয়ের মুখটা লজ্জায় বিকৃত হয়ে যায় কিনা। আমি দেখতে চেয়েছিলাম আমার ভাই, যাকে আমি বড় করে তুলেছি, আমার এই অবস্থা দেখে তার রক্ত গরম হয়ে ওঠে সেই রেপিস্টদের জন্য, নাকি তার গা গুলিয়ে ওঠে ঘৃণায়। শুধু সেইটা চোখ দিয়ে বুঝে নিতে চেয়েছিলাম। তবে আমি সত্যি জানি না সেদিন আমি জিতেছিলাম নাকি হেরেছিলাম। কারণ সে জড়ো সড়ো হয়ে একপাশে দাঁড়িয়েছিল কেবল, আমার চোখের দিকে তাকাতে পারেনি। খুব শান্তভাবে ওর থেকে সমস্ত দানবগুলোর নাম জেনে নি সেই দিন। বিনিময়ে বলেছিলাম, তোর নাম আমি বলবো না, যতই হোক আমাদের পরিবারের সন্তান তুই, আমার নিজের ভাই বলে কথা। কি করে জেলে পাঠাই বল তোকে? ও বাসার আনন্দে সেদিন উৎফুল্ল হয়ে ওঠে, আমাকে জড়িয়ে ধরে। ঘৃণায় আমার সমস্ত গা গুলিয়ে ওঠে, দূরে ঠেলে সরিয়ে দিই তাকে। মুক্তির আনন্দ নিয়ে দেখি ও দিন দিন আমার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়। কি অবলীলায় ঘুরে বেড়ায় ও, যেন কিছুই হয়নি, কেউ কিচ্ছু জানে না। আর আমি দিন দিন যন্ত্রণায় কুঁকড়ে যেতে থাকি। শরীরের ক্ষতগুলো যেন গা থেকে মিটতেই চাই না। আমি যেটা ভেবেছিলাম আমার এই দশা তার চোখ খুলে দেবে, কিন্তু না। আমার যত্নে বড় করে তোলা আমার ভাই শোধরায়নি, গা ঝিনঝিন করতে শুরু করে, সব থেকে বেশি নিজের উপর। যে কি অবলীলায় আমি সমস্তটা মেনে নিয়ে তার কোনো শাস্তি না দিয়ে নিজের ভাই বলে তাকে আগলে রেখেছি। অন্যদিকে তার সমস্ত রেপিস্ট বন্ধুরা স্বীকার করে নেয় সমস্ত দোষ, হাজতবাসও হয়। কথাগুলো স্বীকার করে নেওয়ায় শাস্তি একটু কম হয়। কিন্তু জানো মা, তারা শাস্তি পেলেও আমার ভাই, তোমার ছেলে, আমার কাছে ছিল সব থেকে বড় কালপিট। চাইলেই আমি ওকে পুলিশি কায়দায় শাস্তি দিতে পারতাম, কিন্তু নিজে হাতে
বড় করে তোলা ব্রিজকে নিজেই শেষ করতে চেয়েছিলাম। তাই ধীরে ধীরে খুব বুদ্ধি করে শুরু করি অত্যাচার। একদিন দুধের মধ্যে কাচের গুঁড়ো মিশিয়ে খাইয়ে দিই ওকে। প্রতিটা টুকরো ওর জিভে গলায় ফুটে যায়, রক্তাক্ত হয়ে যায় মুখ। কথা বলার অবস্থাও সে হারায়, চিৎকার তো দূরের কথা। বেচারা ভাই আমার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল, ঠিক যেভাবে আমি তাকিয়েছিলাম। ভাই ভাই আমি দিদি দেখ, এটা বলতে চেয়েছিলাম। ঠিক সেভাবে ও আমাকে ডাকতে চেয়েছিল, আমাকে থামাতে চেয়েছিল, কিন্তু পারেনি। তারপর ওকে টেনে নিয়ে যাই আমাদের দুজনের ছোটবেলার ঘরে। ততক্ষণে পড়তে শুরু করেছিল আমাদের স্মৃতিগুলো, আমাদের প্রিয় খেলনা, স্কুল ব্যাগ, প্রথম স্কুল ড্রেস, যে স্পাইডারম্যানের টয়টা নিয়ে আমরা ভীষণ মারামারি করতাম, সেই প্রিয় ছাতাটা, আমার সেই ফাউন্টেন পেনটা যেটাও মাঝে মধ্যেই লুকিয়ে নিয়ে যেত, আমার সেই স্কেচগুলো, আমার সেই ছবিগুলো যেটাও অনেক যত্ন করে দেয়ালে টাঙিয়ে রাখত, প্রথম মাসে স্যালারি পেয়ে গিফট করা ছোটর প্রিয় ঘড়িটা, সব ছাই হতে শুরু করে। আমি আমার গোপন সঞ্চয় থেকে প্রতি বছরের রাখিগুলো বের করে নিয়ে আসি। কথা তো বলতে পারেনি, শুধু অবাক চোখে তাকিয়েছিল, যেন বলছিল, দিদিয়া তুই এগুলো যত্ন করে রেখে দিয়েছিস। এক এক করে সমস্ত রাখিগুলো পরিয়ে দিতে থাকি ওর হাতে। ওর হাত থেকে যাই সুরক্ষার বন্ধনে। হয়তো শেষ চেষ্টা, হয়তো শেষবারের মতো দেখতে চেয়েছিলাম এই সুরক্ষার বন্ধন পারে কিনা এই আগুনের বেড়াজাল টপকে আমার ভাইকে ফিরিয়ে নিয়ে আসতে। আমি ওর কপালে একটা শেষ চুমু খেয়ে চোখে আগুন নিয়ে বেরিয়ে আসি বাইরে, চিৎকার শুরু করি, আগুন আগুন। উফ, কি সেই দৃশ্য! তোর ওই জীবন্ত লাশ হয়ে থাকা অবস্থা, তারপর বাবুর পুড়ে ঝামা হয়ে যাওয়া, কি করে এই মা সইবে? তবে আমার গোবিন্দ আর পরীক্ষা নেয়নি, আমার ভবলীলা সাঙ্গ করেছেন। কিছুক্ষণ নীরবতা। মা আছো? সাড়া না পেয়ে নিজেই বলতে শুরু করলো, জানো, লোকে বলে আমার সেই রাতের লজ্জা ঢাকতেই হয়তো মদের বোতলের কাজ ঢুকে অন্ধ হয়ে যায় আমার একটা চোখ। কিন্তু আমি মনে মনে বলি, না, আমার দৃষ্টি কেড়ে নিয়েছে একটা রাখি, শুধু একটা রাখি। আজ তো রাত পোহালেই রাখি, কত ভাই বোন রাখি পড়বে, সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেবে, আবার তারাই অন্যের ঘরের অন্যের বোনকে অসম্মান করবে। এটাই কি আমাদের প্রাপ্য? আরজি করের ঘটনার বিরুদ্ধে একটা বিস্ফোরক আর্টিকেল লেখা শেষ করে থামলেন তিলোত্তমা ওরফে নিরুপমা সান্যাল। এই লড়াই আমার আপনার সবার, অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে, আর আমরা লড়াই চালিয়ে যাব। উই ওয়ান্ট জাস্টিস। আজকের প্রতিবাদে সামিল ছিলাম আমি সৌমিলি, কথক নিকোলাস, তিলোত্তমা নন্দিতা, দেবিকা সৌমিলি,
মা তিয়াস, presented by HSP Studio team.